ফোর্সের যে লিমিটের মধ্যে বডি পারফেক্টলি ইলাস্টিসিটি শো করে সেই লিমিটটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। শুরু করছি ইলাস্টিসিটি। আচ্ছা, ইলাস্টিসিটি এই কথাটা বললেই তোমাদের সবার আগে ওটাই মনে পড়ে রাবার ব্যান্ড, কিন্তু তোমরা এটা জানো না রাবার ব্যান্ডের ইলাস্টিসিটি কম, মেটালের বেশি ইলাস্টিসিটি, রাবারেরই কম। যাই হোক, এইখানে আমরা গোটা চ্যাপ্টারে একটা বডির উপর ধরো একটা মেটালিক রডের উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো। কে অ্যাপ্লাই করছে? এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, ধরো এটা এফ এক্সটার্নাল ফোর্স। তাহলে এই রডটার যে অ্যাটম গুলো মলিকুল গুলো সেগুলো দূরে চলে যায়, তাই না? তার ফলে এখানে একটা ভেতরে একটা ইন্টারনাল ফোর্স ডেভেলপ করে, এই অ্যাটম গুলো আবার কি করে? অ্যাট্রাক্ট করে। অ্যাকচুয়ালি দেখো, এটা যদি একটু ডিটেলস বুঝতে চাও, ধরো এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, স্প্রিং মডেল দিয়ে আমরা অনেক সময় বোঝাই। ঘটনাটা কি হয়? এগুলো সব মনে করো অ্যাটম বা মলিকুল তুমি ধরতে পারো। এদের মধ্যে তুমি ধরে নাও সবার সঙ্গে সবার একটা অ্যাট্রাকশন আছে, এখানে একটা স্প্রিং লাগানো আছে, এখানে একটা স্প্রিং লাগানো আছে, এখানে একটা স্প্রিং লাগানো আছে। এটা মডেল, এভাবে আমরা বুঝি। হ্যাঁ, এখানে একটা স্প্রিং লাগানো আছে, এখানে একটা স্প্রিং লাগানো আছে, সবগুলোর সঙ্গে দেখো সবগুলোর সঙ্গে এখানে স্প্রিং দিয়ে জয়েন করা আছে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার সবার সঙ্গে সবার আছে। ঘটনা কি? এদের অ্যাটমগুলোর ডিসটেন্স একটা ফিক্সড ডিসটেন্স থাকে ইকুইলিব্রিয়ামে। হ্যাঁ, এদের মধ্যে একটা ব্যালেন্স কাজ করে, তার জন্য একটা ফিক্সড ডিসটেন্সে দাঁড়িয়ে থাকে। এবার তুমি এই ডিসটেন্স যদি কমাতে চাও, তুমি যদি কম্প্রেস করো, তাহলে কি হবে? স্প্রিং কি হবে? কম্প্রেস হয়ে যাচ্ছে। ও কি করতে চাইবে তখন? ছেড়ে দিলে কি হবে? আবার আগের অবস্থা আসবে। আচ্ছা, কম্প্রেস না করে তুমি যদি একদিকে টানো, একদিকে পুল করো, তাহলে কি হবে? স্প্রিং গুলো এক্সটেন্ড করবে, বড় হবে। বড় হওয়ার জন্য এবার তুমি যদি ছেড়ে দাও, কি হবে? আগের অবস্থা আসার চেষ্টা করবে, মানে তখন কম্প্রেস হওয়ার চেষ্টা করবে। হয়ে কোথায় আসে? ইকুইলিব্রিয়াম পজিশনে আসে। তাহলে এই ইকুইলিব্রিয়াম পজিশন চেঞ্জ করলেই ভেতরে একটা ফোর্স ডেভেলপ করে যে কোনো বডির মধ্যে, বুঝতে পারছো? এই ফোর্স দুটোকেই আমরা আগে বুঝবো। আমরা বাইরের থেকে যে ফোর্সটা দিচ্ছি এক্সটার্নাল ফোর্স, এইটাকে আমরা বলি ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং, বাইরের ফোর্সটাকে বলা হয় ডিফর্মিং ফোর্স। মানে যে ফোর্সটা এটা কি করবে? ডিফর্ম করবে, হয় এটার লেন্থ বাড়াবে, না এটার ভলিউম চেঞ্জ করবে, একটা কিছু করবে। হ্যাঁ, এই জন্য যেহেতু ডিফর্ম করছে বডিকে, সেই জন্য বাইরের যে এক্সটার্নাল ফোর্স সেটাকে আমরা বলছি ডিফর্মিং ফোর্স। আচ্ছা, ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করলে ধরো এটা লেন্থ বেড়ে গেল, তাহলে ভেতরে ইন্টারনাল ফোর্স হবে, আসবে না? ইন্টার অ্যাটমিক ফোর্স, এটা ইন্টার মলিকুলার ফোর্স। হ্যাঁ, অ্যাট্রাক্ট করবে। যখনই তুমি এটাকে ডিফর্ম করে ফেলছো, তখন ভেতরে একটা ফোর্স ডেভেলপ হবে, প্রডিউস হবে। এই ফোর্সটার নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স, বুঝতে পারছো? এটা ডিফর্মিং ফোর্স আর রিস্টোরিং ফোর্স। যখন তুমি একটা বডিকে ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক তখনই এখানে রিস্টোরিং ফোর্স প্রডিউস হচ্ছে। এবার ডিফর্ম করে তুমি ধরে আছো, সেই অবস্থায় ধরো এটাকে টেনে লম্বা করে আমি ধরে আছি, তাহলে আমি ডিফর্মিং ফোর্স তো দিলাম, আমি দিলাম ডিফর্মিং ফোর্স, ভেতরে রিস্টোরিং ফোর্স হলো কিনা? হলো। এই অবস্থায় ব্যালেন্স অবস্থায় আছে না, ধরে আছি তো, দুটো ফোর্স ইকুয়াল না? তাহলে ইন ব্যালেন্স কন্ডিশন দুটো ফোর্স ইকুয়াল। এইবার আমি যদি ডিফর্মিং ফোর্স বা এক্সটার্নাল ফোর্স তুলে নিই, ছেড়ে দিই, তখন শুধুমাত্র কোন ফোর্সটা থাকবে? তাহলে রিস্টোরিং ফোর্সটা থাকবে। সেই জন্য বাইরের ফোর্স মানে এক্সটার্নাল ফোর্স বা ডিফর্মিং ফোর্স তুলে নিলে শুধুমাত্র রিস্টোরিং ফোর্সের জন্য বডি একদম ইনিশিয়াল স্টেটে আবার চলে যায়। পূর্ব তো ইলাস্টিসিটি চ্যাপ্টার শুরুতে আমরা জাস্ট ডিফর্মিং ফোর্স কি জিনিস আর রিস্টোরিং ফোর্স কি জিনিস সেটা আমরা এক্সপ্লেন করলাম। তাহলে আমরা লিখি একটু ডিফর্মিং ফোর্স। External force applied on body which changes or tends to change the shape and size of the body is called deforming force. External force applied on body which changes, যেটা চেঞ্জ করবে, বড় করবে, লেন্থ ইনক্রিজ করবে, অথবা লেন্থ ইনক্রিজ না করলে কি আমরা ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করতে পারি না? আমি এখানে ফোর্স দিচ্ছি, লেন্থ ইনক্রিজ করলাম না, এখানে ডিফর্মিং ফোর্স দিলাম কিনা? দিলাম, কিন্তু লেন্থ ইনক্রিজ নাও হতে পারে। সেই জন্য এখানে একটা কথা লেখা হলো, দেখো, which changes or tends to change the shape and size of the body is called deforming force.
হলো। নেক্সট লিখবো রিস্টোরিং ফোর্স ডিউ টু চেঞ্জ অফ শেপ and size of body, দেখো due to change of shape and size of the body, an internal force is developed inside the body due to interatomic force, due to change of shape and size of body, an internal force is developed inside the body due to interatomic force. তাহলে আমরা ডিফর্মিং ফোর্স আর রিস্টোরিং ফোর্সের ডেফিনেশন আমরা পড়লাম। হ্যাঁ, নেক্সট আমরা পড়বো ইলাস্টিসিটির ডেফিনেশন। দেখো এটা হচ্ছে একটা প্রপার্টি, দ্য প্রপার্টি অফ material of body, the property of material of body for which it opposes the change of shape and size of the body. এই যে ইন্টারনাল ফোর্স ডেভেলপ করে, তার জন্য এটা অপোজ করে অ্যাকচুয়ালি। দ্য প্রপার্টি অফ ম্যাটেরিয়াল অফ বডি ফর হুইচ ইট অপোজেস দ্য চেঞ্জ অফ শেপ অ্যান্ড সাইজ অফ দ্য বডি ইজ কল্ড ইলাস্টিসিটি। রিস্টোরিং ফোর্স বুঝতে পারছো কোনটা ডিফর্মিং ফোর্স? বাইরের থেকে যেটা অ্যাপ্লাই করা হয় সেটা ডিফর্মিং ফোর্স। রিস্টোরিং ফোর্স কোনটা? ভেতরে যেটা ডেভেলপ হয় সেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। আর ইলাস্টিসিটি কাকে বলে? এই যে আমরা বাইরে থেকে ফোর্স দিয়ে যদি এটাকে চেঞ্জ করার চেষ্টা করি, ও কি করবে? বডিটা কি করবে? অপোজ করবে, চেঞ্জ করতে দিবে না। এই প্রপার্টিটাকে বলা হয় ইলাস্টিসিটি। আচ্ছা, এবার শোনো, পারফেক্টলি ইলাস্টিক বডি এই কথার অর্থ কি? হোয়াট ইজ পারফেক্টলি ইলাস্টিক বডি? শোনো কি হয় একটু বোঝো, এখানে আবারও একটু বোঝাই। ধরো একটা বডি, ঠিক আছে, এই বডিটার উপর আমি ফোর্স অ্যাপ্লাই করছি এইভাবে। এটা কি ফোর্স? ডিফর্মিং ফোর্স, এফডি নাম দিলাম। তাতে ফোর্স অ্যাপ্লাই করে এটাকে আমি লেন্থ ইনক্রিজ করে ফেললাম, ধরো এতখানি লেন্থ ইনক্রিজ করলাম। এই অবস্থা আমি ধরে আছি এটাকে, তাহলে ভেতরে রিস্টোরিং ফোর্স প্রডিউস হবে। আচ্ছা, এইবার আমি যদি ফোর্স ডিফর্মিং ফোর্স তুলে নেই, চিন্তা করো ডিফর্মিং ফোর্সটা আমি যে ফোর্স দিয়ে টানছিলাম এটাকে যদি তুলে নেই, তাহলে শুধুমাত্র রিস্টোরিং ফোর্স থাকবে। এর জন্য বডি কি করবে? ঠিক আগের অবস্থাতেই চলে যাবে, ইনিশিয়াল স্টেটে চলে যাবে। যদি পারফেক্টলি রিগেইন ইটস কনফিগারেশন, ইনিশিয়াল কনফিগারেশন, তার মানে পারফেক্টলি যদি আগের অবস্থায় চলে যায়, তখন আমরা বলবো এটাকে পারফেক্টলি ইলাস্টিক বডি। সবসময় যায়? হ্যাঁ, একটা রাবার নিয়ে তুমি টেনে দেখো তো। হ্যাঁ, যদি বেশি করে টানো, অল্প ফোর্স দিয়ে টানলে, ছেড়ে দিলে আগের অবস্থায় চলে যায়। ফোর্সটা আমি বেশি দিলাম, অনেকটা ফোর্স দিলাম, এইবার যদি ছেড়ে দেই, তার মানে আগের অবস্থায় যাচ্ছে না, একটু পার্মানেন্ট ডিফরমেশন হয়ে থাকে, হয় না? পার্মানেন্ট ডিফরমেশন হয়ে থাকা মানে হচ্ছে এটা পারফেক্টলি ইলাস্টিক না। পার্মানেন্ট ডিফরমেশন হয়ে থাকা মানে হচ্ছে ওটাকে আমরা বলি প্লাস্টিক বডি, প্লাস্টিক প্রপার্টি। তাহলে পারফেক্টলি ইলাস্টিক মানে হচ্ছে যদি বডি রিগেইন করে পুরোপুরি ভাবে আগের অবস্থাটা, তখনই আমরা বলি পারফেক্টলি ইলাস্টিক। আচ্ছা, এই পারফেক্টলি ইলাস্টিক হবে কি হবে না সেটা কার উপর ডিপেন্ড করবে? ভালো করে চিন্তা করো। ধরো তুমি একটা রাবার নাও, সব থেকে মানে সহজ এক্সাম্পল হচ্ছে রাবার, তাই তো? একটা রাবারকে আমি সামান্য ফোর্স দিয়ে ইনক্রিজ করলাম, ছেড়ে দিলাম, আগের অবস্থায় যাবে, তাহলে রাবারটা আমি বলবো পারফেক্ট ইলাস্টিক। আমি আরেকটু বেশি ফোর্স দিলাম, ছেড়ে দিলাম, আবার দেখা যাচ্ছে আগের অবস্থায় চলে যাচ্ছে, এখনো পারফেক্টলি ইলাস্টিক। আরেকটু বেশি ফোর্স দিলাম, ছেড়ে দিলাম, এখনো দেখা যাচ্ছে আগের অবস্থায় যাচ্ছে, এখনো পারফেক্টলি ইলাস্টিক। এবার আরেকটু বেশি ফোর্স দিলাম, এবার ছেড়ে দিলাম, একদম আগের অবস্থায় গেল না, এখন কি আর পারফেক্টলি ইলাস্টিক? তাহলে এই যে ফোর্সের একটা লিমিট পর্যন্ত পারফেক্টলি ইলাস্টিক হয়, তাই না? ফোর্সের ভ্যালুটা তুমি যদি বাড়িয়ে ফেলো, কোনো একটা ফিক্সড ভ্যালু থেকে, কোনো একটা সার্টেন ভ্যালু থেকে ফোর্স যদি বেশি অ্যাপ্লাই করো, তখন পারফেক্টলি ইলাস্টিক প্রপার্টি নষ্ট হয়ে যায়, তখন আর পারফেক্টলি ইলাস্টিক থাকে না। ওই যে ফোর্সের ওই লিমিটটাকে বলা হয় আপ টু হুইচ বডি শোজ দ্য পারফেক্টলি ইলাস্টিক প্রপার্টি, সেই লিমিটটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। দুটো ডেফিনেশন হলো,
একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি, আর হচ্ছে ইলাস্টিক লিমিট। ফোর্সের যে লিমিটের মধ্যে বডি পারফেক্টলি ইলাস্টিসিটি শো করে সেই লিমিটটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। দুটো ডেফিনেশন একসঙ্গেই লিখবো, একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি অ্যান্ড ইলাস্টিক লিমিট, দুটো একসঙ্গে, হ্যাঁ ডেফিনেশন। ইফ দ্য body regains its initial state বা configuration after removal of deforming force, then the body is called perfectly elastic. If the body regains its initial state or configuration after removal of deforming force, then the body is called perfectly elastic. Acha. Limit of force up to which a body shows perfectly elastic property is called elastic limit. Beyond this limit কি হয়? Beyond this limit a permanent deformation is produced. আচ্ছা, perfectly elastic body example quartz, steel are very close to perfectly elastic. অ্যাকচুয়ালি পারফেক্টলি ইলাস্টিক বডি কিছু নেই, মানে আইডিয়াল পারফেক্টলি ইলাস্টিক বডি নেই। সেই জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিতে গিয়ে দেখো কি লিখছি, কোয়ার্টজ স্টিল আর ভেরি ক্লোজ টু পারফেক্টলি ইলাস্টিক। কোয়ার্টজ স্টিল আর ভেরি ক্লোজ টু পারফেক্টলি ইলাস্টিক। নেক্সট হচ্ছে আমরা পড়ব প্লাস্টিক বডি বা প্লাস্টিক প্রপার্টি। হলো? হ্যাঁ, এবার হচ্ছে প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি কি বললাম? প্লাস্টিক বডি যেটা নাকি পার্মানেন্টলি ডিফর্মড হয়ে থাকে। এ বডি হুইচ রিমেইনস পার্মানেন্টলি ডিফর্মড after removal of deforming force is called প্লাস্টিক বডি। যেটা নাকি ফোর্স দিলেই দেখা গেল পার্মানেন্টলি ডিফর্ম হয়ে থাকলো, সেটাকে বলবো আমরা প্লাস্টিক বডি। হ্যাঁ, তাহলে প্লাস্টিক বডি ডেফিনেশন এইটা। হ্যাঁ, পার্মানেন্টলি ডিফর্ম হয়ে থাকবে, ওটা আগের অবস্থায় যাবে না, সেটাই প্লাস্টিক বডি। আচ্ছা, এখন প্লাস্টিক বডির এক্সাম্পল দিতে পারবে? এক্সাম্পল কাদামাটি, ক্লে। টেনে বড় করো কাদামাটিকে, হ্যাঁ সেটা বড়ই থাকে, আগের অবস্থায় আসে না। ঠিক আছে? হ্যাঁ, ডো ফ্লাওয়ার, প্লাস্টিক বডি। আচ্ছা শোনো, তুমি যেটা বললে পারফেক্টলি কোনোটাই নেই, পারফেক্টলি প্লাস্টিকও নেই, পারফেক্টলি ইলাস্টিকও নেই, আসলে সবই নিয়ারলি ক্লোজ টু প্লাস্টিক বডি, ক্লোজ টু ইলাস্টিক বডি। বোঝা গেল তো? এখন আমরা এই চ্যাপ্টারের মেইন যে টার্মগুলো আছে সেগুলো পড়বো। প্রথম টার্ম হচ্ছে স্ট্রেস। দেখো, একটু আগে বলা হলো, বোঝো, এই যে একটা বডি ড্র করবে না, এখানে ফোর্স তুমি অ্যাপ্লাই করছো, ডিফর্মিং ফোর্স, আর তৈরি হচ্ছে কি ভেতরে রিস্টোরিং ফোর্স, তাই না? আচ্ছা, এখানে এটার ক্রস সেকশন মানে এরিয়া, এইটুকু সার্কুলার শেপের এরিয়া হচ্ছে এ। এই এ এরিয়ার মধ্যে রিস্টোরিং ফোর্স তৈরি হচ্ছে এফ আর। ইউনিট এরিয়াতে যে রিস্টোরিং ফোর্স হয় তাকে বলা হয় স্ট্রেস। কি বললাম? ইউনিট এরিয়ার রিস্টোরিং ফোর্স ইজ স্ট্রেস। তার মানে এ এরিয়াতে যদি রিস্টোরিং ফোর্স হয় এফ আর হয়, তাহলে ইউনিট এরিয়াতে কত? এফ আর বাই এ, এইটাই হচ্ছে স্ট্রেস। ফোর্স বাই এরিয়া ইজ স্ট্রেস, ফোর্স বাই এরিয়া ইজ স্ট্রেস। তাহলে স্ট্রেসের ডেফিনেশন
হ্যাঁ, ইয়েস ইয়েস, প্রেসারের একই ইউনিট, একই ডাইমেনশন। তাহলে স্ট্রেসের ডেফিনেশন কি হলো আমাদের? রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া অফ deformed body is called stress. তার মানে স্ট্রেস আমরা যদি লিখি, therefore stress equal to restoring force FR by area A। ঠিক আছে? আচ্ছা বলো তাহলে FR by A, বলো তো ইউনিট কি হবে তাহলে? নিউটন পার মিটার স্কোয়ার। ডাইমেনশন কি হবে? ডাইমেনশন, হ্যাঁ বলো তুমি, ফোর্স এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার, প্রেসার ডাইমেনশন তো। তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, দিস ইজ দ্য ডাইমেনশন অফ স্ট্রেস। ঠিক আছে? তারপর টাইপস অফ স্ট্রেস, স্ট্রেস কত টাইপের হয়? তো মনে রাখো, দিস ইজ দ্য ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্স ডেভেলপ পার ইউনিট এরিয়া স্ট্রেস। তার মানে এটা একটা ফোর্স। টাইপস অফ স্ট্রেস, আমরা 3 টাইপের স্ট্রেস পড়ব। নাম্বার 1, লংগিটিউডিনাল স্ট্রেস। অ্যাকচুয়ালি স্ট্রেস ডিউ টু চেঞ্জ ইন লেন্থ, লেন্থ চেঞ্জ করার জন্য যে স্ট্রেস ডেভেলপ হয় সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস। আমি লেন্থ বাড়াচ্ছি তো স্ট্রেস ডেভেলপ হবে, চেঞ্জ ইন লেন্থ, স্ট্রেস ডিউ টু চেঞ্জ ইন লেন্থ অফ বডি, এটাকে বলছি আমরা লংগিটিউডিনাল স্ট্রেস। লংগিটিউডিনাল স্ট্রেস হচ্ছে 2 টাইপস, একটাকে বলি আমরা টেনসাইল স্ট্রেস, আরেকটাকে বলি আমরা কম্প্রেসিভ স্ট্রেস। টেনসাইল আর কম্প্রেসিভ, দেখো ডিফারেন্সটা কোথায়? ধরো এখানে একটা বডি, তুমি ফোর্স অ্যাপ্লাই করছো এইদিকে, তাহলে বডি ইনক্রিজ করলো, লেন্থ এতখানি লেন্থ ইনক্রিজ করলো এখানে ডিফর্মিং ফোর্স দেওয়ার জন্য, আর এখানে তো রিস্টোরিং ফোর্স তৈরি হচ্ছে, লেন্থ বাড়লো না কমলো? বাইরের দিকে ফোর্স দিচ্ছিলাম, লেন্থ বাড়লো। লেন্থ বাড়ার জন্য যে স্ট্রেসটা হচ্ছে, অর্থাৎ এইখানে যে এফআর বাই এ হচ্ছে, এটাকে বলা হয় টেনসাইল। লেন্থ বাড়ার জন্য স্ট্রেসকে বলা হয় টেনসাইল, লেন্থ কমার জন্য যে স্ট্রেস সেটাকে বলা হয় কম্প্রেসিভ। আর কিছুই না। এই যে দেখো, ধরো এই একটা বডি, এইবার ফোর্স অ্যাপ্লাই করছে এইভাবে, এরকম চাপ দিয়ে ঠেসে ধরছো, আমার নাম আলাদা। তুমি এক্সটার্নাল ফোর্স, ডিফর্মিং ফোর্স এইভাবে দিচ্ছ, ডিফর্মিং ফোর্স দিলে এইটা এরকম হয়ে যাবে, মোটা হয়ে যাবে আর ছোট হয়ে যাবে। এবার এইখানে রিস্টোরিং ফোর্স কোন দিকে হবে দেখি? এইখানে ডিফর্মিং ফোর্স তো এইদিকে দিচ্ছ তুমি, হ্যাঁ, রিস্টোরিং ফোর্স কোন দিকে হবে? হ্যাঁ, রিস্টোরিং ফোর্স এইদিকে, কিন্তু ভেতরের দিকে রিস্টোরিং ফোর্স হয় তা না। দিস রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড কম্প্রেসিভ। আর এই ক্ষেত্রে যখন লেন্থ ইনক্রিজ করছো তখন যে স্ট্রেস, টেনসাইল, আর কিছু না, আলাদা কিছু না। হ্যাঁ, তবু নাম একটু আলাদা, সেই জন্য আমাকে একটু আলাদা বলতে হচ্ছে। স্ট্রেস বা প্রডিউসড when length increases, আচ্ছা নামই তো দিই নাই না, নামটাই দিই নাই, দাঁড়াও, এটা হচ্ছে কি টেনসাইল না? নামই দিই নাই, টেনসাইল, টেনসাইলের ডেফিনেশন এটা। এবার হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ বা প্রডিউসড when length decreases, যখন লেন্থ ডিক্রিজ করা হয় বা ডিক্রিজড, তখন যে স্ট্রেস প্রডিউস হয় সেটাকে বলা হয়, এটা ইম্পর্টেন্ট কথা বলি, দেখো অঙ্ক করতে গিয়ে গন্ডগোল হয়ে যেতে পারে, সেই জন্য শুনে নাও। এই যে এই ডায়াগ্রামটা দিয়ে নোট দিয়ে দাও। লংগিটিউডিনাল স্ট্রেস, রিস্টোরিং ফোর্স এফআর পারপেন্ডিকুলার টু সারফেস, কিন্তু টু সারফেস বাই এরিয়া। লংগিটিউডিনাল স্ট্রেস পারপেন্ডিকুলার টু সারফেস হতে হবে ফোর্সটা, কিন্তু বুঝতে পারছো? শোনো 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 শোনো, ধরো আমি একটা বডির, আমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম এফ, ঠিক আছে? তাহলে কি এই এফ কে এরিয়া ডিভাইড করলে লংগিটিউডিনাল স্ট্রেস হবে?
এখানে কি লেখা আছে, ফোর্স সবসময় কি হতে হবে, পারপেন্ডিকুলার টু সারফেস হতে হবে, বাস এইটাই মেইন কথা। তাহলে এইবার আমি এই একটা সারফেসের উপর আমি ফোর্স দিচ্ছি এইদিকে, আর এটার এরিয়া হচ্ছে এ, তাহলে আমি বলতে পারি স্ট্রেস এফ বাই এ, বলতে পারি, মানে সরি, মানে লংগিটিউডিনাল স্ট্রেস এফ বাই এ হবে না, ফোর্স কি পারপেন্ডিকুলার আছে নাকি, তাহলে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আগে নিতে হবে, ধরো এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে এটা কি হবে, এফ কস থিটা বাই এ, তাহলে এইখানে ফ্রম ডায়াগ্রাম আমরা এফ কস থিটা বাই এ নেব ডায়াগ্রাম অনুযায়ী। আবার এইদিকে যদি থিটা হয় তখন আবার এফ সাইন থিটা আসবে। মোট কথা পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাই নিতে হবে, কিন্তু তার সঙ্গে পারপেন্ডিকুলার, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হইতে হবে। জয়েন্ট এন্ট্রান্স নিটা অঙ্ক আসে জানো তো এটার উপরে। আচ্ছা, তাহলে এটা একটা পয়েন্ট বললাম, মনে রাখো। 2 নম্বর, ভলিউম স্ট্রেস অর হাইড্রোলিক স্ট্রেস, অনেক সময় এটাকে হাইড্রোলিক স্ট্রেসও বলে। ভলিউম স্ট্রেস অর হাইড্রোলিক স্ট্রেস এটা কি, এখানে আমি কি চেঞ্জ করছি, লংজিটিউডাল স্ট্রেসের লেন্থ চেঞ্জ করছি, আর হাইড্রোলিক স্ট্রেস হচ্ছে যখন ভলিউম চেঞ্জ হবে। আর স্ট্রেস আগেটাকে লিখলাম ডিউ টু, ওরকমই লিখি ছোট করে, ডিউ টু চেঞ্জ ইন ভলিউম। ধরো এই ভলিউম স্ট্রেসটা অ্যাপ্লিকেবল হবে, ভলিউম চেঞ্জ আমরা কখন করতে পারি, সলিডের করতে পারি, সলিডের কিন্তু আমরা ভলিউম চেঞ্জ করি না, আমরা করি কার, গ্যাস লিকুইড, সেই জন্য ভলিউম স্ট্রেসটা আসবে সবসময় গ্যাস লিকুইডের ক্ষেত্রে, বুঝতে পারছো? হ্যাঁ, অফ ফ্লুইড করে দিলাম, সেই জন্যই তো হাইড্রোলিক বলা হচ্ছে। দেখো তো ভলিউম স্ট্রেসের অ্যাকচুয়ালি, ধরো এখানে একটা ফোর্স দিচ্ছ তুমি, ধরো এর মধ্যে গ্যাস আছে, হ্যাঁ, তুমি বাইরের থেকে ফোর্স দিচ্ছ, এফ ফোর্স দিচ্ছ, এটা ছোট হয়ে গেল, এর সারফেস এরিয়া এ, ভলিউম স্ট্রেস তার ফর্মুলাও এফ বাই এই হবে, ফোর্স বাই এরিয়া। বাট এই গ্যাসের ক্ষেত্রে বা লিকুইডের ক্ষেত্রে ফোর্স বাই এরিয়াকে আমরা প্রেসার বলি, সেই জন্য এটাকে আমরা ডেল্টা পি লিখলাম, চেঞ্জ ইন প্রেসার, চেঞ্জ ইন প্রেসার। ঘটনা বুঝতে পারছো? ভলিউম স্ট্রেসকে আমরা চেঞ্জ ইন প্রেসারও লিখতে পারি। নেক্সট 3rd নাম্বার স্ট্রেস, আরেকটা স্ট্রেস, shear or tangential। দেখো shear or tangential stress developed or produced when shape of body is changed by applying tangential force। এটার মানে বোঝো, যখন ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করে বডির শেপ চেঞ্জ করে দেওয়া হবে, তখন যে স্ট্রেসটা হবে সেটাকে বলা হবে ট্যানজেনশিয়াল স্ট্রেস অর শিয়ার স্ট্রেস। সেটার মানে কি, একটা বডি, আচ্ছা বলো তো, আমি যদি পারপেন্ডিকুলার ফোর্স দেই তাহলে এটা কি করবে, লেন্থ চেঞ্জ করবে, এই পারপেন্ডিকুলার ফোর্স দিয়ে হবে লংজিটিউডিনাল স্ট্রেস কিন্তু। আর তুমি যদি এর সঙ্গে প্যারালাল ফোর্স দাও, সারফেসের সঙ্গে প্যারালাল, এটাই ট্যানজেনশিয়াল ফোর্স। এই ফোর্সকে যদি তুমি এর এরিয়া দিয়ে ডিভাইড করো জানো, তাহলে কি হবে, এফ বাই এ, এটাই হবে তোমার কি স্ট্রেস, ট্যানজেনশিয়াল আর শিয়ার স্ট্রেস। এই ফোর্সটা অ্যাপ্লাই করলে বডি শেপ চেঞ্জ হবে, কিরকম হবে বলো তো দেখি, দেখি আইডিয়া করতে পারো নাকি বলো, এভাবে আগে ড্র করো না, ফাইনাল ছবিটা তোমরা পরে এরকম ছিল। তাহলে আমি এইভাবে ফোর্স দিলাম, এইভাবে ফোর্স দিলে বডিটা কেমন হয়ে যাবে বলো তো, এরকম হয়ে যাবে না, এইভাবে ফোর্স দিলে, হ্যাঁ, এই যে এদিকে ফোর্স দিচ্ছি, এবার ড্র করো, এরকম সোজা ছিল, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। এইখানে যে ফোর্স বাই এরিয়া, এই যে এই ফোর্সটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারালাল ফোর্স বা ট্যানজেনশিয়াল ফোর্স, অর এফটি। লংজিটিউডিনাল ক্ষেত্রে এফ পারপেন্ডিকুলার, আর এখানে এফ, হ্যাঁ, এটাই ডিফারেন্স। তাহলে শিয়ার স্ট্রেস আর ট্যানজেনশিয়াল স্ট্রেস ইকুয়াল টু ফোর্স প্যারালাল টু সারফেস বাই এরিয়া। তার মানে তুমি এফ প্যারালালও লিখতে পারো বাই এরিয়া, বা এফ
ট্যানজেনশিয়ালও লিখতে পারো এরিয়া। বুঝতে পারছো? এবার ফাইনালি একটা কথা বলি, হ্যাঁ করে নাও, এটা এক্সারসাইজ। হ্যাঁ 30 ডিগ্রি দেখো, একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো সারফেসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, কত ফোর্স? 100 নিউটন। সারফেস এরিয়া এখানে দেওয়া আছে 2 মিটার স্কোয়ার। এরিয়া দেওয়া নাও থাকতে পারে, এই রেডিয়াসটা দেওয়া থাকতে পারে, তাহলে পাই আর স্কোয়ার করে এরিয়া করতে হবে। হ্যাঁ বলো, এখানে দুটো স্ট্রেস বার করতে পারবো, একটা হচ্ছে লংজিটিউডিনাল স্ট্রেস, একটা স্ট্রেয়ার স্ট্রেস। আর সলিডের ক্ষেত্রে তো ভলিউম স্ট্রেস হয় না, তাই না? হ্যাঁ বলো এখন, ফাইন্ড 1 নম্বর লংজিটিউডিনাল স্ট্রেস, 2 নম্বর shear স্ট্রেস। অ্যান্সার, সলিউশন। আমাদের লংজিটিউডিনাল স্ট্রেস ফর্মুলা হচ্ছে, অ্যাকচুয়ালি তুমি ওখানে লিখে নিয়ে তো এ পারপেন্ডিকুলার দিয়ে তো, যেখানে লংজিটিউডিনাল স্ট্রেসটা লেখা হয়েছিল এভাবে, বাই এরিয়া, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। হ্যাঁ বলো, এখানে দুটো কম্পোনেন্ট হবে, একটা কম্পোনেন্ট 100 cos 30, আর একটা হচ্ছে 100 sin 30। কোনটা লংজিটিউডিনাল স্ট্রেস প্রডিউস করবে? তার মানে এ পারপেন্ডিকুলার মানে হচ্ছে 100 sin 30 বাই এরিয়া তো 2, তার মানে এখানে 50 আর sin 30 হাফ, মানে 25 নিউটন পার মিটার স্কোয়ার। দিস ইজ দ্য লংজিটিউডিনাল স্ট্রেস। হ্যাঁ এইবার এটা 1 নম্বর গেল। 2 নম্বর shear স্ট্রেস। shear স্ট্রেস মানে হচ্ছে এফ প্যারালাল বাই এরিয়া। এফ প্যারালাল মানে 100 cos 30 বাই এরিয়া তো 2, মানে 50 cos 30 কত, √3/2 না? তাহলে 25 √3 নিউটন পার মিটার স্কোয়ার। দিস ইজ দ্য shear স্ট্রেস। তাহলে লংজিটিউডিনাল স্ট্রেস আর shear স্ট্রেসের ব্যাপারটা ভালো করে বুঝলা, ইম্পর্টেন্ট। অল্পই পড়ানো হলো, যেটুকু পড়ানো হলো একটু বাড়িতে গিয়ে দেখবে, তাহলেই হবে।